আজ ২৭শে মে ২০২৫ মঙ্গলবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট ১০টা খবরের সংক্ষিপ্তসার। ঝটপট ১০টা খবরে যাওয়ার আগে একদম ঝটপট করে কয়েকটা কথা শুধু বলে নেব। বিশেষ কিছু কারণে আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি, যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্ট্রাইক এলে বা হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হলেও নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত, নিউজ নির্ভীকের পরিবর্তে তখন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো যেন দেখতে পারেন। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে। মনে করলে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকন অন করেও রাখতে পারেন। ভবিষ্যতের ভাবনা ভেবেই কিন্তু এই অনুরোধটা করতেই হচ্ছে। রবিবার জামাই ষষ্ঠী, ওই দিন শ্বশুরবাড়িতে আপ্যায়িত হন বাংলার জামাইকুল। আবার সব পরিকল্পনা মাফিক চললে আগামী রবিবারেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই সভাতে বিজেপি দলের সব বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু বিজেপি বিধায়করা পড়েছেন এক মহা ফাঁপড়ে। শ্যাম রাখবেন না কুল রাখবেন, শাহ রাখবেন না শ্বশুর, কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্টার রাখবেন নাকি পরিবারের হোম মিনিস্টার, গৃহমন্ত্রী রাখবেন না গৃহলক্ষ্মী, মহা ফ্যাসাদে পড়েছেন বিজেপি বিধায়করা। সর্বোচ্চ নেতার সভায় উপস্থিত না হলে দলের রোষানলে পড়তে হবে, আর শ্বশুরবাড়ি না গেলে পড়তে হবে স্ত্রী মানে হোম মিনিস্টার এবং শ্বশুরবাড়ির অনুযোগের মুখে। সোমবার বিকেলে কলকাতা নির্বাচন কমিশন দপ্তরের কর্মসূচি শেষে উপস্থিত বিধায়কদের শাহের সভায় উপস্থিত থাকার নির্দেশ দিচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচমকা বিজেপির খেজুরির বিধায়ক তথা পেশায় স্কুল শিক্ষক শান্তনু প্রামাণিক বলে ওঠেন, শুভেন্দুদা, ওই দিন তো জামাই ষষ্ঠী, কি করব? বিধায়কের এমন কৌতূহলী প্রশ্নে কয়েক মুহূর্ত নীরব থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরে সটান নির্দেশ দেন, একজন বিধায়কের কাজ আগে দলীয় সভায় যোগ দেয়া, তাই ওই সভায় সকলকে যোগ দিতেই হবে। কিন্তু পাশাপাশি সমস্যার সমাধানও করে দিয়েছেন অকৃতদার শুভেন্দু অধিকারী। বলেছেন, জামাই ষষ্ঠী তো সারাদিন ধরে চলবে, তাই শ্বশুরবাড়ি গিয়ে খাওয়া দাওয়া বা উপহার বিনিময় সন্ধ্যা অথবা রাতের দিকেও হতে পারে। সভায় যোগ দেওয়ার পরে বিকেল 4টের পর সকলেই নিজ নিজ গন্তব্যে যেতে পারবে, তখন তোমরা শ্বশুরবাড়ি যেতেই পারো। জুনে ভোট কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার শাসক দল তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জে বাবার জায়গায় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে মেয়েকেই। ভোটে জিতলে এবার বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন তিনি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে আগামী 19শে জুন, ভোট গণনা 23শে জুন। আজ মঙ্গলবার ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ নির্বাচন কমিশন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার 48 ঘন্টার মধ্যেই প্রার্থীর নাম জানিয়ে দিল ঘাসফুল শিবির। দলের তরফে জানানো হয়েছে, ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে আলিফা আহমেদকে। 2021-এর বিধানসভা ভোটে জিতে কালীগঞ্জের বিধায়ক হয়েছিলেন নাসির উদ্দিন আহমেদ। হৃদরোগে আক্রান্ত হয়ে ফেব্রুয়ারিতে মৃত্যু হয়েছে নাসির উদ্দিনের। নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে বিধায়ক শূন্য হয় কালীগঞ্জ বিধানসভা। তৃণমূল ওই আসনে নাসির উদ্দিনের কন্যাকেই বেছে নিয়েছে প্রার্থী হিসাবে। সূত্রের খবর, এক আসনের উপনির্বাচনে প্রার্থী খুঁজতে এক প্রকার হিমশিম খাচ্ছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। উল্লেখ্য যে রবিবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, বাংলার কালীগঞ্জ, গুজরাটের কাদি বিশাবাদর, কেরলের নীলাম্বর আর পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে উপনির্বাচন হবে। রবিবার নির্বাচন কমিশন জানিয়ে দেয়, এই 5 কেন্দ্রেই উপনির্বাচন হবে 19শে জুন, ভোট গণনা হবে 23শে জুন, আর 2রা জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে। প্রার্থীদের নাম প্রত্যাহারের শেষ তারিখ 5ই জুন। উত্তরপ্রদেশের মুসলিম যুবকদের ওপর ফের গোরক্ষক বাহিনীর হামলা। গাড়িতে বিফ বা গরুর মাংস বহন করা হচ্ছে এই সন্দেহে উত্তরপ্রদেশে 4 জন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে সেখানকার তথাকথিত গোরক্ষক বাহিনীর লোকজন। আহত 4 জনের মধ্যে 3 জনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাটা ঘটেছে শনিবার 24শে মে সকালে রাজ্যের আলিগড় জেলায়। আহত যুবকরাও সকলেই ওই জেলার
আটরাউলি শহরের বাসিন্দা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের নাম আরবাজ, আকিল, কাদিম এবং মুন্না খান। এদিকে ওই যুবকদের ওপর অকথ্য অত্যাচারের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে হামলাকারীরা তাদের জামাকাপড় খুলে নিয়ে প্রায় নগ্ন করে পেটাচ্ছে। মারধর করার সময় কাস্তে বা কাটারির মতো ধারালো অস্ত্রশস্ত্র, লাঠি সোঁটা, রড এবং ইঁটও ব্যবহার করা হয়েছিল। আহত যুবকদের একজন আকিলের বাবা সালিম খান স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন, ভিডিও দেখলেই বুঝবেন কিভাবে তাদেরকে মারা হয়েছে, সেটা বর্ণনা করার কোনো ভাষা নেই। আকিল এখন আলিগড় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে বলেও তিনি জানিয়েছেন। হামলার ঘটনা যে ঘটেছে তার সত্যতা নিশ্চিত করা হয়েছে আলিগড় পুলিশের পক্ষ থেকেও, তবে তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে গাড়িতে যে মাংস ছিল তার নমুনা সংগ্রহ করে সেটা কিসের মাংস তা পরীক্ষা করা সহ সব অভিযোগের তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে কিন্তু যোগী রাজ্যের পুলিশ। বছর কয়েক আগেও বিশেষত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এই গোরক্ষক বাহিনীগুলোর হামলা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বিপ বহন করার অভিযোগে তাদের হাতে বহু মুসলিম পশু খামারি এবং ব্যবসায়ীও প্রাণ হারিয়েছেন। এই বাহিনীগুলোতে মূলত বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো বিভিন্ন হিন্দুত্ববাদী শক্তির সদস্যরাই থাকতেন। পুলিশ এবং প্রশাসন এই মিলিশিয়াদের ঢালাও মদত দিত বলেও বহু ক্ষেত্রেই অভিযোগ উঠেছে। তবে সম্প্রতি তাদের কার্যকলাপে খানিকটা ভাঁটা পড়লেও আলিগড়ের ঘটনা কিন্তু বুঝিয়ে দিল যে গোরক্ষকরা এখনও হারিয়ে যায়নি। ঘটনার যে বিবরণ জানা যাচ্ছে, সালিম খান যে এফআইআর দাখিল করেছে তাতে বলা হয়েছে তার ছেলে আকিল সহ 4 জন আলিগড় শহরের আল আম্মার ফ্রোজেন ফুডস মিট ফ্যাক্টরি থেকে মাংস কিনে নিজেদের পিকআপ ট্রাকে চাপিয়ে ফিরছিল। সকাল 8:30 নাগাদ তাদের গাড়িটা সাধু আশ্রম মোড়ের কাছে থামানো হয়, যে জায়গাটা হরদুয়াগঞ্জ পুলিশ থানার খুব কাছেই। বাহিনীর লোকজন দাবি করে তাদের কাছে খবর আছে ওই গাড়িতে করে বিপ নিয়ে যাওয়া হচ্ছে। সালিম খানের অভিযোগ অনুযায়ী 4 যুবককে গাড়ি থেকে টেনে নামানো হয় এবং তাদের মাংস কেনার রসিদও কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এফআইআরে আরও বলা হয়েছে হামলাকারীরা নাকি বলেছে মোটা টাকা পেলে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু আকিল এবং সঙ্গীরা তাতে রাজি না হওয়ায় তাদের গাড়ি ধাক্কা মেরে উল্টে দিয়ে সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় তাদের সবার মোবাইল ফোন এবং টাকা পয়সা, আর তাদের গাড়ির সব মাংস টান মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপরই শুরু হয় ওই 4 জনের ওপর অবর্ণনীয় নির্যাতন। পুলিশ থানা খুব কাছে থাকা সত্ত্বেও ঘটনার এই পর্যায় পর্যন্ত ঘটনাস্থলে তাদের দেখাই মেলেনি। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া অন্য কয়েকটা ভিডিওতে আবার দেখা গিয়েছে যে পুলিশ এসে পৌঁছানোর পরও গণপিটুনি চলছে, পুলিশ সেখানে নিষ্ক্রিয়। এফআইআরে যে 13 জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদ নেতা রাজকুমার আরিয়া এবং বিজেপি নেতা অর্জুন সিংয়েরও নাম রয়েছে। চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে গিয়েছে কেরলে। গত 75 বছরে এই প্রথমবার বর্ষার আগাম আগমন। তার প্রভাব পড়েছে মহারাষ্ট্রেও। একটানা বৃষ্টিতে রীতিমতো নাজেহাল অবস্থা দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ের। সোমবার সারারাত বৃষ্টির পর সকালেও ঝিরঝির করে বৃষ্টি চলছে। শুধু রবিবার রাত থেকে সোমবার বিকেলের মধ্যেই শহরের কোথাও কোথাও 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডির রেকর্ড বলছে শেষবার মুম্বাইয়ে মে মাসে এত বৃষ্টি হয়েছিল 1918 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 107 বছর আগে। মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের ঠানে, রায়গড়, রত্নগিরি এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। সোমবারও দিনভর বৃষ্টিতে শহরে ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। যান চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছিল শহরবাসীকে। জলমগ্ন হয়ে যায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা। একটা ভূগর্ভস্থ স্টেশন জলে ডুবে যাওয়ায় মেট্রো পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। বৃহন্মুম্বাই পুরসভা অর্থাৎ বিএমসির স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশনের রেকর্ড অনুসারে রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের কোথাও কোথাও 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। নরিমান পয়েন্টে 252 মিলিমিটার, বাইকুল্লায় 213 মিলিমিটার, কোলাবায় 207 মিলিমিটার, মেরিন লাইন্স এবং চন্দনওয়াড়ি এলাকায় 180 মিলিমিটার, মেমনওয়াড়ায় 183 মিলিমিটার এবং ওরলিতে 171 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সমগ্র মুম্বাইয়ে গড়ে মোট 106 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। হরিয়ানায় মর্মান্তিক ঘটনা। ঋণের চাপে গাড়ির মধ্যে আত্মহত্যা একই পরিবারের 7 জনের। জানা গিয়েছে ওই পরিবারটা দেরাদুনের বাসিন্দা। গতকাল সোমবার
পঞ্চকুলার বাগেশ্বর ধামে আয়োজিত একটা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তারা রাতের বেলায় দেরাদুন ফিরছিলেন, কিন্তু ফেরার পথেই পরিবারটা চরম সিদ্ধান্ত নেয়। মৃতদের মধ্যে রয়েছে পরিবারের 2 শিশুও। পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের কর্তা ছিলেন প্রবীণ মিত্তল, 42 বছর বয়স। এছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন প্রবীণের বাবা মা, প্রবীণের স্ত্রী এবং 2 মেয়ে ও 1 ছেলে। প্রত্যেকেরই বিষপান করার ফলে মৃত্যু হয়েছে বলে অনুমান। পুলিশ ঘটনাস্থল থেকে একটা সুইসাইড নোটও উদ্ধার করেছে। ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে, সবই, তবুও উচ্ছেদের মুখে পড়তে হয়েছে 8000 পরিবারকে। গুজরাটের চান্দোলা লেকে আরও বড় মাপের উচ্ছেদ অভিযানে নামছে প্রশাসন। সোমবার গুজরাটের ভুজ এবং দাহোদে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যেও সরকার বিজেপির। মোদী একাধিক প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছেন, যার আর্থিক মূল্য প্রায় 80,000 কোটি টাকা। রাজস্থানের পর গুজরাটেও প্রধানমন্ত্রীর ভাষণে ছিল সেনা অভিযানের প্রচার। রাজনীতির বিভিন্ন অংশেরই বক্তব্য, রাজনীতির ফায়দা তুলতে সেনা অভিযানকে ব্যবহার করেই চলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় উচ্ছেদের পক্ষে প্রশাসনের প্রচার নজর টেনেছে বিভিন্ন অংশের। গত 29 এপ্রিল গুজরাট হাইকোর্ট বলে যে জাতীয় সুরক্ষার জন্য এই উচ্ছেদ জরুরি। এখানে দখলদারি করে যারা বসবাস করছে তাদের সম্পর্কে পহেলগাম সংক্রান্ত স্পর্শকাতর তথ্য মিলছে। গত 22 এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলা হয়। 25 জন পর্যটককে দাঁড় করিয়ে হত্যা করা হয়। তাদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়। পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত হন স্থানীয় টাট্টু চালকও। স্থানীয়রাই আহতদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন। কিন্তু দেশময় শুরু হয় মুসলিম এবং কাশ্মীরি বিরোধী প্রচার। সেই আবহেই হাইকোর্টে এই বসতি এলাকার বাসিন্দাদের বহিরাগত অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয়। বাংলাদেশি তো বটেই, প্রচার চলে রোহিঙ্গা উচ্ছেদের পক্ষেও। প্রশাসন জানিয়েছে চান্দোলা লেকের প্রথম পর্বে 1.5 লক্ষ বর্গমিটার ফাঁকা করা হয়েছে, দ্বিতীয় পর্বে 2.5 লক্ষ বর্গমিটার ফাঁকা করা হয়েছে 20 মে। প্রশাসন যদিও দাবি করেছে যে বৈধ কাগজপত্র থাকলে আবাসন দেয়া হবে, যদিও বাসিন্দারা একেবারেই নিশ্চিত যে কোনো কাগজপত্রকেই বৈধ আর বলা হবে না। অপারেশন সিন্দুরের পরে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে সমালোচনার মুখে পড়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় শাহ। বিষয়টা ভাষা প্রয়োগের ভুল বলে ক্ষমা চেয়েছিলেন তিনি। এবার কর্ণাটক বিজেপির প্রথম সারির নেতা এন রবিকুমার সেই রাজ্যের মুসলিম মহিলা IAS অফিসার ফাউজিয়া তারান্নুমকে সরাসরি পাকিস্তানি বলে নিশানা করেছেন। গত 21 মে কর্ণাটকের বিরোধী দলনেতা সি নারায়ণস্বামীকে একটা কালাবুর্গি জেলার গেস্ট হাউসে দীর্ঘক্ষণ ঘেরাও করে রেখেছিলেন কংগ্রেস কর্মীরা। বিজেপির সভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ককে কুকুর বলেছিলেন নারায়ণস্বামী। তারপরেই উত্তেজনা ছড়ায় কালাবুর্গিতে। সেই সময় ওই জেলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার ফাউজিয়া তারান্নুম কোনো পদক্ষেপ করেননি বলে বিজেপির অভিযোগ। সেই প্রসঙ্গ তুলেই রবিকুমার সোমবার নিশানা করেছেন মুসলিম মহিলা IAS অফিসার ফাউজিয়া তারান্নুমকে। বিজেপির এক কর্মী সভায় রবিকুমার বলেন, এখানকার ডেপুটি কমিশনার একজন IAS অফিসার, তিনি পাকিস্তান থেকে এসেছেন কিনা জানি না। এরপরেই শ্রোতাদের হর্ষধ্বনিতে উৎসাহিত বিজেপি নেতা আরও বলেন যে আপনাদের হাততালির শব্দ শুনে মনে হচ্ছে সত্যিই উনি পাকিস্তান থেকে এসেছেন। ওই মন্তব্যের জেরে সোমবার রবিকুমারের বিরুদ্ধে স্থানীয় থানায় একটা FIR দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এবার NIA-র জালে এক CRPF জওয়ান। দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা অফিসারের কাছে জাতীয় নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল নানা তথ্য পাচার করেছেন বলে তদন্তকারীদের দাবি। সোমবার এমনই জানানো হয়েছে NIA-র তরফে। NIA সূত্রে জানা গিয়েছে ধৃত জওয়ানের নাম মতিরাম জাট। 2023 সাল থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিলেন তিনি। শত্রু দেশের এজেন্টের কাছে তুলে দিয়েছেন নানা সংবেদনশীল তথ্য। তদন্তে উঠে এসেছে তথ্যের বিনিময়ে পাক আধিকারিকদের থেকে মোটা টাকা নিয়েছেন ওই CRPF জওয়ান মতিরাম জাট। বিভিন্ন মাধ্যমে এই অর্থ তাঁর কাছে এসে পৌঁছেছিল। মতিরাম জাটকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাকে দিল্লির একটা বিশেষ আদালতে তোলা হলে 15 দিনের জন্য NIA হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। হজের জন্য সৌদি আরব পৌঁছেছেন 8 লক্ষের বেশি মুসল্লি। বৃহস্পতিবার পর্যন্ত 8,20,685 জন মুসল্লি সৌদি পৌঁছেছেন। পবিত্র হজ পালন করতে সারা বিশ্ব থেকে এরই মধ্যে 8,20,000-এর বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। শনিবার 24 মে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে গালফ নিউজ। সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত 8,20,685 জন সৌদি এসে পৌঁছেছেন।
পৌঁছেছেন। এদের মধ্যে 7,82,358 জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন 35,478 জন, আর সাগর পথে এসেছেন 2,222 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনাকে অত্যন্ত বিপজ্জনক হুমকি হিসাবে অভিহিত করে উত্তর কোরিয়া মঙ্গলবার বলেছে এটা মহাকাশে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এমন তথ্য জানিয়েছে। সিওল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন বিবরণ এবং প্রাথমিক অর্থায়নের ঘোষণা করেছেন। তিনি একে আমাদের দেশের সাফল্য এবং এমনকি টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের সামনে রয়েছে বড় ধরনের প্রযুক্তিগত এবং রাজনৈতিক চ্যালেঞ্জ এবং এটা বিপুল ব্যয়ের কারণ হতে পারে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর কৌশলগত নিরাপত্তায় হুমকি সৃষ্টির লক্ষ্যে নেওয়া অত্যন্ত বিপজ্জনক এক হুমকির উদ্যোগ হিসাবে বর্ণনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশকে সামরিকীকরণের পথে অন্ধভাবে এগিয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটা বার্তা পৌঁছে দিয়েছেন। আর বার্তাটা হলো, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীতিমালা যেন একই অবস্থানে থাকে। মঙ্গলবার 27 মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সোমবার ইসরায়েল সফর শেষে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নোম বলেছেন, নেতানিয়াহুর সাথে তার আলোচনা স্পষ্ট এবং সরাসরি ছিল। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইতালির রোমে পরমাণু আলোচনার 5ম দফা শেষ করেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। নোম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বিশেষভাবে পাঠিয়েছেন যেন আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এই আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করি এবং তাকে জানাই কিভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। এর আগে রবিবার ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের সাথে আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা ইরানের সাথে খুবই ইতিবাচক কিছু আলোচনা করেছি। এখনই কিছু বলা না গেলেও আমার ধারণা শিগগিরই আমি আপনাদের ভালো কিছু জানাতে পারবো। গত সপ্তাহে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, মার্কিন নেতৃত্বাধীন আলোচনা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এদিকে ইরান যে কোনো ইসরায়েলি আক্রমণের জোরালো জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন কূটনীতিকে দুর্বল করার জন্য কাজ করার অভিযোগ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নেতানিয়াহু মরিয়া হয়ে চেষ্টা করছেন যেন আমেরিকা যুক্তরাষ্ট্র ইচ্ছে মতো চালনা করা যায়। আলোচনার মূল বিরোধ এখনও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, কিন্তু তেহরান বলছে এটা তাদের সার্বভৌম অধিকার এবং পরমাণু অস্ত্র নয়, বরং বেসামরিক উদ্দেশ্যে এটা প্রয়োজন। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা নিয়ে ইসরায়েল সন্দিহান। নেতানিয়াহু বছরের পর বছর ধরেই দাবি করে আসছেন যে ইরান পারমাণবিক বোমা অর্জনের দ্বারপ্রান্তে। ইসরায়েলি কর্মকর্তারা ইরানকে তাদের জন্য একটা বড় হুমকি হিসাবে মনে করেন। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেইনস্ট্রিম মিডিয়ায় অর্থাৎ মূলধারার প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের বেশিরভাগ গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না। কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বা মূলধারার সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে। উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয়, গদি মিডিয়ার বেশিরভাগ অংশ বিশেষ করে টিভি চ্যানেল চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে। বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিষার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, দীপক শর্মা, সঞ্জয় শর্মা, মোহাম্মদ জুবায়েরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।